ওকে, খুব ভালো। তোমরা কেউ এদিকটা নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নিব। এখন রাখছি, আল্লাহ হাফেজ। জান এসে পৌঁছালে আমি তোমাদের জানাবো। আসসালামু আলাইকুম। বলে আয়াত ফোন রেখে দিল। তখনই ওর রুমে কেউ নক করলো। ও গিয়ে দরজা খুলে দেখলো ওর কাকিমণি। ওনাকে রুমে ঢোকালো আর দরজা বন্ধ করে দিয়েই ওনাকে জড়িয়ে ধরে বলল, কাকিমণি, চিন্তা করো না, জান একদম ঠিক আছে। আর ও আসছে আমার কাছে, এখন থেকে আমাদের সাথেই থাকবে। তবে যাই বলো না কেন, ওর সাহস দেখেছো? একা একাই কাউকে কিছু না বলে আমার কাছে আসবে। অবশ্য কাল রাতেও বলেছিল ও আমার কাছে আসবে, কিন্তু আমি পাত্তা দিইনি। এখন নিজেই সব ম্যানেজ করে আসছে। বলতে হবে আমার জামাই, আমার জান, আমাকে অনেক ভালোবাসে। হুম, প্রথম থেকেই তো তুই তাকে আগলে রেখেছিস, তাই তোকে ছাড়া বেশি ভাল লাগে না। তুই যদি সেদিন না থাকতিস তাহলে ওরা ওকে সেই দিনই মেরে ফেলতো। আমি চাইনি আমার জামাই পৃথিবী দেখার আগেই আবার রবের নিকট ফিরে যাক। তবে সবকিছুর মালিক আল্লাহ, তিনি চেয়েছেন বলেই আমরা সেদিন ওকে বাঁচাতে পেরেছি। সেদিন তো তুইও আহত ছিলি, তোকে মারছিল, তোকে তো সেদিন মেরেই ফেলতো, কিন্তু হঠাৎ করে কতগুলো মানুষ আসলো, তোকে প্রোটেক্ট করলো। আমি তো প্রায় সেন্সলেসই ছিলাম, তাই কাউকে দেখতে পাইনি। তারা সেদিন না থাকলে তুই, আমি, তোর জান তিনজনেই মরে যেতাম। তারা কে ছিল আমি আজও জানি না। আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। তুমি এত ভেবো না তো, এখন চলো, তোমার ছেলের জন্য রান্না করতে হবে তো। আয়াত কিছুটা এড়িয়েই গেল, কারণ আখি চৌধুরীকে ও এখন সব জানাতে চায় না। আয়াত উপরে আসতেই ইসরাত বলল, অহনা, এই জানটা কে? ওই যে বললো না, আপুর কাছের কেউ। আমরাও সকলে এইটুকু জানি, এর থেকে বেশি কিছু জানি না। তার নাম কি, কোথায় থাকে, কি করে, কিছুই জানি না। তখন আয়াজ অসহায় কণ্ঠে বলল, ওর কি কারোর সাথে প্রেমের সম্পর্ক আছে যাকেও জান বলে ডাকে? অহনা সেদিন এ কথা জিজ্ঞাসা করেছিল। ও বলেছিল ও এসব হারাম রিলেশনে নেই। জান কি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে, নাকি কাছের মানুষদেরও জান বলে? আয়াজের মাথায় কিছুই ঢুকছে না। এদিকে ওর ভীষণ অস্থির লাগছে। তখন আদিয়ান চৌধুরী বললেন, ও বোধ হয় ওর জানকে পেয়ে গেছে। কথা শুনে তো তাই মনে হলো। হুম, ঠিক বলছো বাবা। এখন তো উপরে গেল, কাউকে কোনো কথা বলার সুযোগই দিল না। তখন আয়াজ বলল, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি, আবার অন্য কোনো দিন আসবো। আরে কোথায় যাচ্ছিস? আমরা সবাই তো আছি, চল বসে আড্ডা দেই। আমি আছি, তোর ভাবি আছে, অহনা আছে, রোজাও তো আছে। আয়াত ঠিক এসে পড়বে। এখন তো টেনশনের কিছু নেই, ও তো ওর জানকে পেয়ে গেছে। আশিয়ানের কথা শুনে আয়াজ না চাওয়া সত্ত্বেও ওদের সাথে বসলো। ইসরাত ভাইয়ের অবস্থা বুঝতে পারলেও কিছু বলল না। কিছুক্ষণ পর আয়াত আর আখি চৌধুরী কিছু নিয়ে কথা বলতে বলতে নিচে আসলো। ও এখন নিশ্চিত ওর জান এখন প্লেনে রয়েছে। আস্তে আস্তে কয়েক ঘন্টা সময় লাগবে। ওকে নিচে আসতে থেকে আশিয়ান বলল, আহি, এদিকে আয়, তোর জন্য আয়াজরা চলেই যাচ্ছিল। কাউকে কোথাও যেতে হবে না, এখন আমি রান্না করব, সবাই খেয়ে তারপর যাবে। কি, তুই রান্না করবি? হ্যাঁ, করব তো। আমার জান আসছে আমাদের বাড়িতে, তাই জামাই আদর তো করতেই হবে। আর জান আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। আসলে আমার জান হারায়নি, আমার কাছে কাউকে কিছু না বলে আসতেছে। তোর জানের নাম কি? কি করে? সেটা না হয় এলেই দেখতে পাবে। তোমরা সবাই আড্ডা দাও, আমি রান্না বসাই। আয়াজের এখন আয়াতকে গিয়ে বলতে ইচ্ছে করছে, কেন করছে এগুলো? কেন বারবার তোমার জানকে নিয়ে কথা বলছো? আমার যে খুব কষ্ট হচ্ছে। আয়াজ মুখে বলল, আহি, আমরা বরং অন্য একদিন আসবো, আজ আসি। না মিস্টার আয়াজ, আজ সন্ধ্যার আগে কেউ বাড়ি ফিরতে পারবে না। আমার জান আসবে কয়েক ঘন্টা পরেই, তার সাথে দেখা করেই বাড়ি যাবে। আমি জানি এখন যদি তুমি চলে যাও তাহলে শান্তিতে ঘুমোতে পারবে না। তুমি যাতে শান্তিতে ঘুমোতে পারো তাই দেখেই যাবে। এখন কথা না বলে তোমরা আড্ডা দাও, পারলে একটু ঘোরাঘুরিও করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় এখানেই থাকলাম। গুড বয়। আয়াত মুচকি এসে রান্নাঘরে চলে গেল। আয়াজ বুঝতে পেরেছে আয়াত ওকে কি মিন করে কথা বলেছে, তাই ও আর কিছু বলল না। দেখা যাক না কি হয়। আয়াত রান্নাঘরে গিয়ে ওদের জন্য কিছু স্ন্যাক্স আর কফি পাঠিয়ে দিল। আদিয়ান চৌধুরীরা, মামারা আর ভাগ্নে মিলে অনেক আড্ডা দিল। আয়াত একা রান্না করছে না, আখি চৌধুরীও আছে। মোনা চৌধুরী গিয়েছিল রান্নাঘরে, কিন্তু আয়াতরা ওনাকে বের করে দিয়েছেন রান্নাঘর থেকে। আয়াত বলেছে, কাকিমণি, তুমি তো প্রতিদিনই রান্নার কাজ দেখো, আজ আর তোমাকে দেখতে হবে না। আয়েশা চৌধুরী এখন অনেকটাই সুস্থ, কিন্তু আয়াত করা নিয়ম করে দিয়েছে সে যেন রান্নাঘরে এক পাও না দেয়। আয়েশা চৌধুরী আর মোনা চৌধুরী দূর থেকে আয়াতের রান্না দেখছে।
রেদওয়ান চৌধুরী আজ আখি চৌধুরীকে খুব খুশি দেখছে। এর কারণ কি তিনি সেটা জানেন না। আবার ওনাকে আজকে মন খারাপ করে কাঁদতেও দেখেছেন। যখন আয়াত কাঁদছিল উনি ভাবলেন হয়তো আয়াতের কষ্ট দেখে কাঁদছিল। তবে নিজের স্ত্রীকে খুশি থেকে তিনিও খুব খুশি। তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু তাদের দেখে কেউ বলবে না যে তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তারা সবসময় একে অপরের পাশে থাকে। আখি চৌধুরী যখন প্রেগনেন্ট ছিল তখন তিনি খুব খেয়াল রাখতো। মাঝে মাঝে ব্যথা করতো, তখন আখি চৌধুরী কাঁদতেন। তখন রেদওয়ান চৌধুরীও তাকে ধরে কাঁদতেন। শুধু সব থেকে কষ্টের সময় তিনি পাশে থাকতে পারেননি। এটা নিয়ে সে এখনও আফসোস করে। এত বছরে তাদের বাচ্চা নেই, তবুও তার আফসোস নেই। তার আখি তো তার সাথেই আছে। রেদওয়ান চৌধুরী রান্নাঘরে গেলেন তার প্রাণপ্রিয় স্ত্রীর কাছে। তিনি গিয়ে দেখতে পেলেন আখি চৌধুরী হেসে আয়াতের সাথে কথা বলছে। তা দেখে তিনি বললেন, কি ব্যাপার, দুজনকে আজ অনেক খুশি দেখাচ্ছে। এই কথা শুনে আয়াত আর আখি হকচকিয়ে গেল। ওরা ওনাকে একদম আশা করেনি। কেউ কিছু বলছে না দেখে উনি আবার বললেন, আহির না হয় জান আসছে তাই জন্য খুশি, কিন্তু আখি তুমি এত কিসের জন্য খুশি? কাকাই কাকিমণি না নতুন করে প্রেমে পড়েছে, তাই এত খুশি। সেদিন মার্কেটে গিয়েছিলাম না, তখন কাকিমণি একজনের প্রেমে পড়েছে, আমাকে তাই বলেছিল আর হাসছিল। আয়াতের কথা শুনে রেদওয়ান চৌধুরী হাঁ করে আখি চৌধুরীর দিকে তাকালেন। এদিকে আখি চৌধুরী ও আয়াতের কথা শুনে আয়াতের দিকে তাকালো। রেদওয়ান চৌধুরী বললেন, আখি তুমি এই বয়সে সব কি বলছো আহি? আমি সত্যি বলছি কাকাই, তুমি তো কাজের জন্য এখন কাকিমণিকে সময়ই দাও না, তাই কাকিমণি ঠিক করেছে একটা প্রেম করবে। এই বয়সে প্রেম করবে হাসালি? এই কথা শুনে আখি চৌধুরীর মনে হয় একটু গায়ে লাগলো। ওনার হাতে একটা খুন্তি ছিল, তিনি খুন্তিটা উঠিয়ে বললেন, কেন আমি এই বয়সে প্রেম করতে পারি না? তোমাকে এই বয়সে পছন্দ করবে কে? তুমি জানো আমাকে কলেজ থাকতে কত ছেলে প্রপোজ করেছে। এখনো যদি কাউকে বলি দেখবে একেবারে বিয়ে করে নেবে। ইস, তাদের কি বাজে টেস্ট ছিল। আর কি বললে বিয়ে? তোমাকে কোন পাগল বিয়ে করবে? এই কি বললে তুমি? যা সত্যি তাই বললাম। তুমি তো মেয়ে ছেলেরা পেছনে পেছনে ঘুরতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমি তো ছেলে। তুমি জানো মেয়েরা প্রতিদিন আমার পেছনে লাইন ধরে দাঁড়াতো। যেই না চেয়ারা নাম রাখছে পিয়ারা, এনার পেছনে নাকি মেয়েরা ঘুরতো। আসলে আমি না বিয়ে করলে তো তোমার কপালে বই জুটতো না। কি বললে তুমি? বউ জুটতো না? তুমি জানো এখনো অফিসের মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে। দেখাই দেখ, তোর কাকাই অফিসে গিয়ে এইসব করে। তিনিও মেয়েদের দেখে, না হলে বুঝলো কিভাবে মেয়েরা ওর দিকে তাকিয়ে থাকে? আয়াত বলবে কি, ও তো হেসেই যাচ্ছে। হাসতে হাসতে এখন মনে হচ্ছে পেটটাই ফেটে যাবে। ও জাস্ট একটু মজা করছিল, তা থেকে এত কিছু। ড্রয়িং রুম থেকে কিচেন দেখা যায়। সকলে এতক্ষণ ধরে আখি আর রেদওয়ান চৌধুরীর ঝগড়া দেখছিল আর হাসছিল। আয়াজরা কখনো ওর মামাকে এভাবে দেখেনি, আজই প্রথম দেখলো। আজ বুঝতে পারলো এসব ওর জান পাখির চাল। সবাই এটা উপভোগ করছে। আদিয়ান চৌধুরী ভীষণ খুশি তার ভাইয়ের এই রূপ দেখে। অনেক বছর আবার এমন দেখলো। আয়াতকে হাসতে দেখে আখি চৌধুরীর আর হৃদয়ান চৌধুরীর হুঁশ আসলো। আসলে তারা কেন ঝগড়া করছে। ওনারা দুজনে গিয়ে আয়াতের দোকান ধরে বলল, আমাদের ঝগড়া লাগিয়ে দিয়ে এখন আবার হাসছিস তুই? আমি তো মজা করছিলাম, তোমরা সিরিয়াসলি ভাবে নেবে আমি ভাবতেই পারিনি। তাই তো বলি, আখি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকায় না, সে আবার প্রেম করবে। কাকাই কাকিমণি কানটা ছাড়ো, এবার কিন্তু আমার কানটা ছিঁড়ে যাবে। এমনিতে আমার জান আসছে, সে যদি দেখে আমার দু কান নেই তাহলে কি ভাবে বলো তো? আয়াতের কথা শুনে ওনারা কান ছেড়ে দিল। তারপর আয়াত বলল, যাও এখন রান্নাঘর থেকে কেটে পড়ো। এসব কি ভাষা? ওসব তুমি বুঝবে না, তুমি এখন রান্নাঘর থেকে যাও, আমাদের অনেক কাজ বাকি আছে। ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি, আর তাড়িয়ে দিতে হবে না। রেদওয়ান চৌধুরী রান্নাঘর থেকে চলে গেল। ওরা রান্না করলো। দুপুরে আয়াত সবাইকে ডেকে খেতে দিল, কিন্তু নিজে খেলো না। তার জান এলে একসাথে খাবে। সকলে বলেছিল তাকে খেয়ে নিতে, কিন্তু ও কারো কথাই শুনল না। সকলে আয়াতের রান্নার প্রশংসা করলো, তাতে ওর কিছু যায় আসে না। আয়াত রেডি হয়ে বসে আছে, কখন ওর জান আসবে। সকলে ওর ছটফটানি দেখছে। আয়াতের মতো সকলে জান নামক মানুষটির জন্য অপেক্ষা করছে। যত সময় যাচ্ছে আয়াতের ভয় বাড়ছে। যদিও ওর জান পাখিকে হারিয়ে ফেলে, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়ের থেকে আর বোধহয় কোনো ভয় বেশি হয় না। আয়াতের মতো আখি চৌধুরীও ছটফট করছে, কখন আসবে তার সোনামণি চাঁদের টুকরো। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে কেউ কলিং বেল বাজালো। আয়াত দৌড়ে গিয়ে দরজা খুলল। ও দরজা খুলে শুনতে পেল, আসসালামু আলাইকুম জান, সারপ্রাইজ। বলেই একটা 8 কি 9 বছরের বাচ্চাকে দেখা গেল। কোট প্যান্ট পরে একদম ফর্মাল লুকে এসেছে বড়দের মতো। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে।
ফর্সা গায়ের সাথে কালো স্যুটটা দারুণ মানিয়েছে, চোখে একটা গোল চশমা। আয়াত সহ বাড়ির সকলে অবাক চোখে ছেলেটাকে দেখছে। ছেলেটা আর কেউ না, ছেলেটাই হচ্ছে আয়াতের জান আনাফ আজান চৌধুরী। আয়াত মনে মনে অনেক খুশি হলেও ওপরে গম্ভীর হয়ে রয়েছে। সে কঠিন স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনি কে বলুন তো? আয়াতের কথা শুনে আনাফ একটু হকচকিয়ে গেল, আর এটাও বুঝতে পারলো কাউকে না বলে এসেছে দেখে তার জান আর তার উপর রাগ করে আছে। তাই ও বলল, আমি আহিয়ানা চৌধুরীর জান ওরফে জামাই আনাফ চৌধুরী। আনাফের এ কথা শুনে আয়াতের খুব হাসি পেল, বাকিদেরও পেল। এত ছোট বাচ্চা বলছে কিনা আয়াতের জামাই। আয়াত কোনো কথা না বলে হাঁটা ধরলো আনাফ, ও পেছন পেছন হাঁটা ধরে বলল, জান শোনো না, প্লিজ রাগ করো না, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। আপনি কে যে আপনার উপর রাগ করব? আনাফ দৌড়ে গিয়ে আয়াতের হাত ধরে বলল, প্লিজ তোমার জানকে একবার জান বলে ডাকো না। আপনি আমার জান, আপনাকে কে বললো? আর আপনাকে বা আমি জান বলতে যাব কেন শুনি? আমি তোমার জামাই, আর জামাইদের কথা শুনতে হয়, তুমি জানো না? এই কথা শুনে বাড়ির সকলে হেসে দিল। আয়াত কোনো রকমে নিজের হাসিটাকে কন্ট্রোল করলো। সবাইকে হাসতে দেখে আনাফ বলল, তোমরা সবাই হাসছো কেন? দেখছো না বউয়ের রাগ ভাঙাচ্ছি? তোমাদের হাসি শুনে আমার বউ আরো রেগে যাবে, তখন আমার আরো কষ্ট করতে হবে। এই কথা শুনে সকলে আরো জোরে হেসে দিল। আনাফ এমনভাবে কথা বলছে যেন কতদিনের পরিচয়। তখন আনাফ বলল, তোমরা কিন্তু আমার কথা শুনছো না, তোমরা তো টিপসও দিতে পারো। এবার তোমরা না হেসে বললো কিভাবে ওর রাগ ভাঙাবো। তখন আশিয়ান বলল, আপনি যদি আমার বোনের জামাই হন, না মানে আহির যদি জামাই হন, তাহলে তো আপনি আমার দুলাভাই হন। দুলাভাই হিসেবে আপনাকে একটা টিপস দিচ্ছি, আপনি আপনার বউকে সামনে কান ধরে সরি বলুন, তাহলেই দেখবেন আপনার বউয়ের রাগ কমে যাবে। আপনি তো আমার বউয়ের বড় ভাই, আর বড় ভাইরা কি বোনের জামাইকে দুলাভাই বলে নাকি? তাই হোক, তখন তুমি বললে, তাহলে তোমার কথাই শুনি। এইটুকু বাচ্চার এরকম বুঝদার কথা শুনে সকলে অবাক হলো। আশিয়ান আর কিছু বলল না। আশিয়ানের কথা শুনে আনাফ তাই করলো, কান ধরে বলল, সরি জান, এরকম আর কখনো করবো না। প্লিজ আর রাগ করে থেকো না, প্লিজ জান রাগ করো না। আসলে তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই তো চলে এলাম। আয়াত হাঁটু গেড়ে আনাফকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম যখন শুনলাম তোমাকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছিল আমার আত্মাটা বোধহয় বেরিয়ে যাবে। আমারও তো কষ্ট হচ্ছিল তোমাকে ছাড়া থাকতে। এরকম প্লিজ আর করো না। তুমি জানো ফুপিমার কি অবস্থা হয়েছিল? তুমি যদি কাউকে বলে আসতে তাহলে কি কেউ বাধা দিত? আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। আয়াতের কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছিল। ও নিজেকে সামলিয়ে আনাফকে ছেড়ে দিল। তখন আনাফ বলল, আই এম সরি, এরপর থেকে এরকম আর করবো না। আসলে বউকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না, তাই হুট করে চলে এলাম। আমার বউ তো দেখতে শুনতে মাশাল্লাহ, যদি কেউ নিয়ে যায় তখন আমার কি হবে? তাই সময় থাকতে থাকতেই চলে এলাম। তাছাড়া বউয়ের কাছাকাছি থাকা সুন্নত, তুমি বোধহয় ভুলে গেছো। ওরে পাকা ছেলে! তোমারই জামাই আহিয়ানা, তাহলে এই তোমার জান? যে শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ের জান। আনাফের তোমার জামাই শুনে সকলে হেসে দিল। তখন আদিয়ান চৌধুরী বললেন, তুমি আমাকে চেনো? আমি তোমাদের সবাইকে চিনি। জান তার পরিবারের প্রত্যেকের ছবি দেখিয়েছে। হয়েছে জান, অনেক জার্নি করে এসছো, চলো ফ্রেশ হয়ে নেবে। তোমার লাগেজ কোথায়? বাইরে রাখা আছে। সে কোথায় যার সাথে তুমি এসছো? আঙ্কেল আমাকে বাড়িতে ছেড়েই চলে গেছে। ও আচ্ছা, এখন চলো ওপরে, ফ্রেশ হয়ে খাবে। আরে দাঁড়াও, আমি সবাইকে চিনলে কি হবে? সবাই তো আমাকে চেনে না। ভালোভাবে সবার সাথে পরিচয় হয়নি। ওকে। তারপর আয়েশা চৌধুরীর কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি আনাফ চৌধুরী। তুমি হচ্ছে আমার জানের মা, মানে আমার আন্টি, ঠিক তো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ একদম ঠিক বলছো। আর আহির বাবাকে শ্বশুর আব্বু বললে, তাহলে আমি তো তোমার শ্বশুর আম্মু হই, তাই না? আবার পরে কথা হবে, সকলের সাথে পরিচয় হয়নি। আচ্ছা ঠিক আছে। আনাফ গিয়ে সকলকে সালাম দিয়ে সকলের সাথে পরিচিত হলো। এবার পালা আখি চৌধুরী। আখি চৌধুরীর চোখে পানি চিকচিক করছে। আনাফ ওর ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি আনাফ। আমি হলাম জানের জান ওরফে জামাই। তুমি আমাকে তোমার ছেলে হিসেবে ভাবতে পারো। জান তোমার সাথে এভাবেই পরিচিত হয়েছিল, তাই না? আখি চৌধুরী মাথা নাড়ালো আর হ্যান্ডশেক করলো। উনি খুশিতে কিছু বলতে পারছে না। রেদওয়ান চৌধুরী আখি চৌধুরীর মনের অবস্থা বুঝতে পারল, তাই উনি গিয়ে ওনার স্ত্রীর কাছে দাঁড়ালেন আর তার কাঁধে হাত রাখলো। শুধু তিনিই বোঝেননি, বাড়ির সকলেই বুঝতে পেরেছে। মুহূর্তেই চৌধুরী বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করলো। আখি চৌধুরী হাঁটু গেড়ে বসে আনাফের হাত ধরে বলল, তুমি তো বললে তোমাকে ছেলে ভাবতে, তুমি কি আমার ছেলে হবে? আমাকে মা বলে ডাকবে? তুমি যদি মা বলে ডাকো তাহলে আমি খুব খুশি হব। ছেলে হবে কি? আমি তো তোমারই ছেলে, তবে আমি তোমায় মা বলে ডাকবো না। ডাকো না বাবা ওকে মা। মা ডাকবো কেন?
আমি তো ভেবে রেখেছিলাম মামুনি ডাকবো। আমার মা আর জানের কাকিমণি থেকে মনি নিয়ে মামুনি ডাকবো, জান যেভাবে কাকিমণি ডাকে। তখন আখি চৌধুরী বলল, তুমি কি একবার আমাকে জড়িয়ে ধরবে? ধরবো তো মামুনি। বলেই আনাপ আখি চৌধুরীকে জড়িয়ে ধরল। আখি চৌধুরীর মন প্রাণ একদম জুড়িয়ে গেল। তিনি অনেক বছর ধরে এই জিনিসটারই অপেক্ষা করছিল। আখি চৌধুরী চোখ বন্ধ করে অনুভূতিটা উপভোগ করছিলেন। কিছুক্ষণ পর তিনি আনাপকে ছেড়ে দিলেন। তারপর আনাপ রোজার সামনে গেল। তা দেখে রোজা বলল, কি হলো দুলা ভাই, আমাকে আপনি নিশ্চয়ই চিনেন না তাই না?